ইরানের যুদ্ধবিমান লুকিয়ে রেখেছে পাকিস্তান, এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের একটি রিপোর্টে। রাওয়ালপিন্ডির কাছে নূর খান বায়ুসেনা ঘাঁটিতে ইরানের সামরিক বিমান আশ্রয় নিয়েছে মার্কিন হামলার ভয়ে। এই রিপোর্ট প্রকাশের পরেই ওয়াশিংটনে যেন আগুন লাগলো। ডোনাল্ড ট্রাম্প ইরানের পাঠানো শান্তি প্রস্তাবকে বললেন ময়লার স্তূপ, ঘোষণা করলেন যুদ্ধবিরতি মৃত্যুর দ্বারে। আর সেই যুদ্ধবিরতির স্থপতি পাকিস্তান, যে দেশটি মাত্র 1 মাস আগে যুক্তরাষ্ট্র ও ইরানকে একটি টেবিলে বসিয়েছিল, সে নিজেই এখন সন্দেহের কাঠগড়ায়। সোমবার সিবিএস নিউজ যে রিপোর্টটি প্রকাশ করেছে সেটি মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক কূটনীতির বোর্ড উল্টে দিয়েছে। রিপোর্টের দাবি, ইরান তার বেশ কয়েকটি সামরিক বিমান সরিয়ে রেখেছে পাকিস্তান বায়ুসেনার নূর খান ঘাঁটিতে, রাওয়ালপিন্ডির একেবারে কাছে। বিমানগুলোর মধ্যে রয়েছে একটি RC-130 রিকনেসেন্স বিমান, অর্থাৎ শুধু যুদ্ধ বিমান নয়, গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতাও রয়েছে সেখানে। উদ্দেশ্য একটাই, মার্কিন হামলা থেকে এই বিমানগুলোকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা। রিপোর্টটি প্রকাশের পরপরই ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। সেদিনই ঘোষণা আসে যুদ্ধবিরতি কার্যত শেষের পথে। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, পরিস্থিতি 1% বেঁচে থাকার সম্ভাবনায় ঠেকেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার বিবৃতি দিয়ে পুরো রিপোর্টকে বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত বলে দাবি করেছে। ইসলামাবাদের ব্যাখ্যা অনুযায়ী ইরানি বিমানগুলো ওই ঘাঁটিতে এসেছিল 11 এপ্রিলের কূটনৈতিক আলোচনার লজিস্টিক সহায়তার অংশ হিসেবে। সেদিন পাকিস্তানের মাটিতে বসেই মার্কিন ও ইরানি কর্মকর্তারা প্রথমবার মুখোমুখি হয়েছিলেন। পাকিস্তান আরও জানায়, মার্কিন বিমানও একই ঘাঁটি ব্যবহার করেছে, ফলে শুধু ইরানকে ঘিরে সন্দেহ তৈরি করাটা কতটা যৌক্তিক সেই প্রশ্নও তুলেছে ইসলামাবাদ। কিন্তু ওয়াশিংটন এই ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট নয়। সন্দেহের মেঘ এখনো কাটেনি। পাকিস্তানের ব্যাখ্যা আসার আগেই হোয়াইট হাউসে ট্রাম্প পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তোলেন। ইরান পাকিস্তানের মাধ্যমে রোববার যে শান্তি প্রস্তাব পাঠিয়েছিল সেটিকে তিনি সরাসরি ময়লার স্তূপ বলে উড়িয়ে দেন। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ইরানের প্রস্তাবে কি ছিল? তেহরান চেয়েছে মার্কিন হামলার ক্ষতিপূরণ, হরমুজ প্রণালীতে পূর্ণ ইরানি সার্বভৌমত্বের স্বীকৃতি, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দকৃত সম্পদ ফেরত। পারমাণবিক আলোচনা পরে হবে, এমন অবস্থানও ছিল সেই প্রস্তাবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেন, প্রস্তাবটি ছিল যুক্তিসঙ্গত ও উদার। তবে একই সময়ে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সোশ্যাল মিডিয়ায় ভিন্ন সুরে বার্তা দেন। তিনি লেখেন, সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত, আপোষের প্রশ্নই আসে না। অর্থাৎ একদিকে তেহরান বলছে তারা আলোচনায় আছে, অন্যদিকে যুদ্ধের হুঁশিয়ারিও দিচ্ছে। দুই পক্ষের অবস্থান এখন দুই মেরুতে দাঁড়িয়ে, আর মাঝখানের দূরত্ব কমছে না, উল্টো বাড়ছে। এই সংকটের মূল শিকড় পারমাণবিক ইস্যুতে। ওয়াশিংটনের দাবি স্পষ্ট, ইরানকে তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে এবং 60% পর্যন্ত সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুদ সরিয়ে ফেলতে হবে। কারণ 60% সমৃদ্ধকরণ মানে অস্ত্রমানের ইউরেনিয়ামের খুব কাছাকাছি পৌঁছে যাওয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, আলোচনার মাধ্যমে যদি ইরানের পারমাণবিক উপকরণ সরানো না যায়, তাহলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আবার সামরিক পদক্ষেপে ফিরে যেতে বাধ্য হবে। অন্যদিকে ইরানের অবস্থানও কঠোর। তেহরানের দাবি, আগে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে, নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, তারপর পারমাণবিক প্রশ্নে আলোচনা হবে। কিন্তু যুক্তরাষ্ট্র 13 এপ্রিল থেকে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ জারি রেখেছে। 12 এপ্রিলের ইসলামাবাদ বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল। তারপর থেকে দুই পক্ষ সরাসরি মুখোমুখি না হয়ে পাকিস্তানের মাধ্যমে বার্তা আদান প্রদান করছে। কিন্তু সেই বার্তার ভেতরে অবিশ্বাস জমে উঠছে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। পাকিস্তান কি আসলেই নিরপেক্ষ? এখানেই উঠে আসছে সবচেয়ে স্পর্শকাতর প্রশ্নটি। সিএনএনের একটি রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা মনে করছেন পাকিস্তান ইরানের অবস্থানকে যুক্তরাষ্ট্রের কাছে বাস্তবতার চেয়ে বেশি ইতিবাচকভাবে তুলে ধরছে। অর্থাৎ ইসলামাবাদ কি ইচ্ছাকৃতভাবে ইরানের ভাষা নরম করে ওয়াশিংটনে পৌঁছে দিচ্ছে? আবার ট্রাম্পের ক্ষোভও কি পুরো মাত্রায় তেহরানের কাছে পৌঁছাচ্ছে? রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম সরাসরি বলেছেন, পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা নতুন করে মূল্যায়ন করা দরকার। তবে বিশ্লেষকদের একাংশ বলছেন, পাকিস্তানকে এত সহজে কাঠগড়ায় দাঁড় করানো ঠিক হবে না। লাহোরের ইউনিভার্সিটি অব লাহোরের সিকিউরিটি
স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি রিসার্চ সেন্টারের উপপরিচালক সৈয়দ আলী জিয়া জাফরির মতে পাকিস্তান প্রত্যাশার চেয়েও বেশি করেছে। চরম অবিশ্বাসের পরিবেশে দুই শত্রুপক্ষকে একই টেবিলে আনা সহজ কাজ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তেহরান ও ওয়াশিংটন দুই পক্ষই এখনো পাকিস্তানকে দরকার মনে করছে। কেউই ইসলামাবাদকে পুরোপুরি বাদ দেয়নি। এটাই পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি, আবার এটাই তার সবচেয়ে বড় দুর্বলতাও। কারণ দুই পক্ষের বিশ্বাস ধরে রাখতে গেলে দুই পক্ষের সন্দেহ একসঙ্গে বহন করতে হয়। সামনের দিনগুলো তাহলে কেমন হতে পারে? বিশ্লেষকদের মতে পূর্ণ মাত্রার যুদ্ধ এখনো নাও আসতে পারে, কিন্তু স্থায়ী শান্তির সম্ভাবনাও খুব কম। মিডল ইস্ট কাউন্সিল অব গ্লোবাল অ্যাফেয়ার্সের সিনিয়র ফেলো মুহানাদ সেলুম মনে করেন, হরমুজ প্রণালীতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সম্পদের বিরুদ্ধে সীমিত সামরিক অভিযানের সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি। এমনভাবে চাপ সৃষ্টি করা হতে পারে যাতে ইরান পাল্টা প্রতিক্রিয়ায় গিয়ে আরও কোণঠাসা হয়ে পড়ে। এক ধরনের নিয়ন্ত্রিত উত্তেজনা তৈরি করে রাখা। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ইতোমধ্যেই হরমুজ খুলে দিতে সামরিক বিকল্প ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে কূটনৈতিক অঙ্গনেও বড় বড় চাল আসছে। ট্রাম্প এ সপ্তাহে বেজিং সফরে, সেখানে শি জিনপিং এর সঙ্গে ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। চীন বর্তমানে ইরানের সবচেয়ে বড় অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার। গত সপ্তাহেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বেজিং সফর করে ফিরেছেন। এদিকে এই বৃহস্পতি ও শুক্রবার ভারতে ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আরাগচির পাশে থাকবেন সৌদি আরব ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরাও। অর্থাৎ সংকটটি এখন আর শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই, এর সুতো ছিঁড়ে গেছে বেইজিং, ইসলামাবাদ, নয়াদিল্লি ও রিয়াদ পর্যন্ত। তবে সাবেক কাতারি প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানির বক্তব্যই হয়তো সবচেয়ে বাস্তব। তার ভাষায়, হরমুজকে যুদ্ধের হাতিয়ার বানানো এই সংঘাতের সবচেয়ে বিপজ্জনক পরিণতি। যুদ্ধবিরতি হয়তো আসতে পারে, কিন্তু এই সংকট কোনো যুদ্ধবিরতির চেয়েও দীর্ঘস্থায়ী হবে। অর্থাৎ আগুন নিভলেও ছাই গরম থাকবে, আর গরম ছাই মানেই পরের আগুনের সম্ভাবনা।